সৈয়দ মুজতবা আলীর আজব শহর কলকাতা নামটা শুনলেই কেমন একটা কৌতূহল হয়, তাই না? চলুন আজ বাংলা সাহিত্যের এই অসাধারণ লেখাটারই গভীরে যাওয়া যাক। দেখুন কি দারুণ একটা কথা, বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি। এই একটা লাইনে কিন্তু সৈয়দ মুজতবা আলীর পরিচয় দিয়ে দেয়। মানুষটা বই আর সংস্কৃতিকে ঠিক কতটা ভালোবাসতেন সেটা এই কথা থেকেই পরিষ্কার। তো গল্পটায় ঢোকার আগে চলুন না মানুষটাকে একটু চিনে নিই, মানে যিনি এই অসাধারণ লেখাটা লিখেছেন সেই সৈয়দ মুজতবা আলীকে। কারণ তাকে না জানলে তার লেখার আসল মজাটা ঠিক ধরা যায় না। ভাবা যায় মানুষটা শুধু একজন লেখকই ছিলেন না, তিনি ছিলেন একজন পণ্ডিত, শিক্ষাবিদ আর অবশ্যই একজন অসাধারণ রম্যরচয়িতা। আর সবথেকে অবাক করা ব্যাপার কি জানেন, তিনি ১৫টা ভাষা জানতেন। আর কার ছাত্র ছিলেন? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের। তার লেখা, বিশেষ করে ভ্রমণ কাহিনীগুলো পড়লেই বোঝা যায় উনি দুনিয়াটাকে কত গভীরভাবে দেখতেন। আচ্ছা, মুজতবা আলীর লেখার একটা বিশেষ ধরন আছে যেটাকে বলা হয় রম্য রচনা। এটা ঠিক কী জিনিস? সহজ কথায় এটা হলো এমন এক লেখা যা আপনাকে হাসাবে, কিন্তু হাসির আড়ালে খুব গভীর একটা চিন্তাও ঢুকিয়ে দেবে। মানে মজা করতে করতে শেখা। এই লেখাটার আসল স্বাদ পেতে হলে এই ব্যাপারটা মাথায় রাখাটা খুব দরকারি। তো লেখকের সাথে তো পরিচয় হলো, এবার চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। গল্পের শুরুটাই হচ্ছে লেখকের মনের একটা পুরনো সন্দেহ নিয়ে। ছোটবেলা থেকে আমরা সবাই কত কথাই তো শুনে আসি, তাই না? লেখকও সেরকমই একটা কথা শুনে এসেছেন, আজব শহর কলকাতা। কিন্তু তার মনে সবসময় একটা প্রশ্ন ছিল, কলকাতা কি সত্যিই আজব, নাকি এটা একটা কথার কথা? সত্যি বলতে তার কাছে কলকাতাকে 10টা সাধারণ শহরের থেকে আলাদা কিছুই মনে হতো না। তার মনে হতো এই যে লোকে বলে আজব শহর, এটা আসলে একটা পুরনো চালু কথা, এর পেছনে কোনো সত্যি নেই। কিন্তু কথায় আছে না, জীবন কখন কোন দিকে মোড় নেয় কেউ বলতে পারে না। ঠিক তেমনি একদিন ঝমঝম বৃষ্টির বিকেলে এমন একটা ঘটনা ঘটল যা লেখকের সব ধারণা ওলটপালট করে দিল। চলুন দেখি ঠিক কি হয়েছিল সেদিন। একটু কল্পনা করুন, লেখক শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি নামল। কি অবস্থা! ছাতা নেই, রেইনকোটও নেই। তো বৃষ্টি থেকে বাঁচতে একটা আশ্রয়ের জন্য এদিক ওদিক তাকাচ্ছেন, আর ঠিক তখনই তার চোখে পড়ল এমন একটা জিনিস যা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। কি দেখলেন বলুন তো? কলকাতার রাস্তায় একটা ফরাসি বইয়ের দোকান। ভাবুন একবার, যে শহরে ভালো বাংলা বইয়েরই ক্রেতা জোটে না, সেখানে ফরাসি বই কে কিনবে? এই অসম্ভব দৃশ্যটা দেখেই লেখকের মাথায় যেন একটা পোকা নড়ে উঠল। ব্যাপারটা কি? স্বাভাবিকভাবেই লেখকের মনে সন্দেহ দানা বাঁধল। তিনি ভাবলেন, ডাল মে কুছ কালা হ্যায়, মানে এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে। তো চলুন দেখি আমাদের এই পণ্ডিত লেখক এই রহস্য সমাধান করতে গিয়ে কি মজার একটা থিওরি দাঁড় করালেন। প্রশ্নটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত, তাই না? যেখানে খোদ বাংলা বই বিক্রি করে দোকান চালানোই দায়, সেখানে একটা আস্ত ফরাসি বইয়ের দোকান চলছে কিভাবে? এই প্রশ্নটাই কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেবে। তো এই সন্দেহটা মেটাতে গিয়ে উনি একটা দারুণ উপমা বা অ্যানালজি ব্যবহার করলেন। কি সেটা? হাতির দাঁত। মানে তার থিওরিটা ছিল এরকম, হাতির যেমন দুটো দাঁত থাকে, একটা দেখানোর জন্য আর অন্যটা খাওয়ার জন্য, এই দোকানটারও সেরকম ব্যাপার। বাইরে যে সুন্দর সুন্দর ফরাসি বই সাজানো, ওগুলো হলো দেখানোর দাঁত, আর ভেতরে ভেতরে নিশ্চয়ই অন্য কিছু বিক্রি হয়, মানে সস্তা চটল কোনো বই বা অন্য কিছু যা দিয়ে আসলে লাভটা হয়, ওটাই হলো খাওয়ার দাঁত। কিন্তু লেখকের এই বুদ্ধিদীপ্ত ধারণাটা কি সত্যি ছিল, নাকি বাস্তবটা ছিল আরও অনেক বেশি অবাক করার মতো? চলুন এবার গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশে যাওয়া যাক। কিন্তু না, তার সব হিসেব, সব থিওরি একেবারে ভুল প্রমাণিত হল। যেই না তিনি দোকানের ভেতরে পা রাখলেন, তার সব ধারণা ভেঙে চুরমার হয়ে গেল। ভেতরে ঢুকে তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য। কোনো লুকানো ব্যবসা ট্যাবসা কিচ্ছু নেই, আছে শুধু বই আর বই। চারিদিকে থরে থরে সাজানো খাঁটি ফরাসি বই, তাকগুলো ছাপিয়ে মেঝেতেও বইয়ের স্তূপ। আর দোকানের যে ম্যানেজার, তিনি কোনো ব্যবসায়ী নন, তিনি আসলে একটা মিশন নিয়ে বসে আছেন, কলকাতায় ফরাসি ভাষা আর সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়ার জন্য। লাভের কথা তিনি ভাবছেনই না। এই পুরো ঘটনাটা লেখককে যেন একটা বড় ধাক্কা দিল। তিনি জীবনের একটা গভীর সত্য উপলব্ধি করলেন। আর তখনই তার মনে পড়ে গেল কবি তুলসীদাসের একটা অসাধারণ ভাবনা। ব্যাপারটা অনেকটা এরকম, মদের দোকানদারকে কিন্তু ক্রেতা ডাকার জন্য রাস্তায় বেরোতে হয় না, মানুষ নিজেই লাইন দিয়ে কিনতে আসে। অথচ যে দুধওয়ালা পুষ্টিকর জিনিস বিক্রি করছে, তাকে কিন্তু লোকের দরজায় দরজায় ঘুরতে হয়। সংস্কৃতির জগৎটাও ঠিক এমনই। ভালো জিনিস, মানে উচ্চ সংস্কৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতে হয়, চেষ্টা করতে হয়।
কিন্তু খারাপ জিনিস বা নিম্ন সংস্কৃতি কোনো চেষ্টা ছাড়াই ছড়িয়ে পড়ে। লেখক যখন এই সব গভীর কথা ভাবছেন ঠিক তখনই ঘটল আর একটা ঘটনা। এক তরুণ বাঙালি ছাত্র দোকানে ঢুকল। কিসের খোঁজে? কমার্শিয়াল আর্টের ওপর একটা নির্দিষ্ট বই, আর সেটাও ফরাসি ভাষায়। এই দৃশ্যটা দেখে লেখকের মনে যেন একটা আশার আলো জ্বলে উঠল। তিনি বুঝলেন এই ম্যানেজারের চেষ্টাটা হয়তো পুরোপুরি বৃথা যাচ্ছে না। ব্যাস, ওই এক বিকেলের ঘটনায় কলকাতার শহরটা লেখকের চোখে পুরোপুরি বদলে গেল। চলুন দেখা যাক কিভাবে তার দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেল। তিনি শেষ পর্যন্ত বুঝতে পারলেন ছোটবেলায় শোনা ওই কথাটা, আজব শহর কলকাতা, 100% সত্যি। তবে এই আজব ব্যাপারটা কোনো রূপকথার গল্পে নেই। এটা লুকিয়ে আছে বাস্তব জীবনের এই অদ্ভুত সুন্দর বৈপরীত্য বা প্যারাডক্সগুলোর মধ্যে। যেখানে লাভের চিন্তা না করে কেউ সংস্কৃতির বাতি জ্বালিয়ে রাখে, সেখানেই তো কলকাতা আজব হয়ে ওঠে। এই গল্পটা পড়ার পর নিজের শহরের দিকে তাকালে হয়তো আমাদেরও দৃষ্টিভঙ্গিটা একটু বদলে যাবে। একটু ভাবুন তো, আমাদের নিজেদের শহরেও তো এমন কত লুকানো রত্ন আছে, তাই না? কোন জিনিসগুলো আমাদের শহরকে সত্যি আজব আর অসাধারণ করে তোলে? প্রশ্নটা রইল।